আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। একই সাথে বাংলাদেশ ল অফিসার্স অর্ডিন্যান্স ২০২৪-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদনও দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বৈঠকে জানানো হয়েছে মুজিব বর্ষে খরচ ১২০০ কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের জন্য ওই খাতের বরাদ্দ বাতিল করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠক। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংশোধিত আইনটির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের, তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ব্যয় ১২৬১ কোটি টাকা সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়ে ২০২৪-২৫ অর্থবছর হতে এই সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের পর অর্থাৎ ৬ বছর পর বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এর আগে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণ পত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনীর বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণের আয়োজন করে বিএনপি। এলাকার মানুষদেরকে খাদ্য সামগ্রী শুরু করে ঘরের টিন থেকে শুরু করে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে হয়েছে। কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কুড়িগ্রামের উলিপুরে বিএনপি আয়োজিত জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩১ দফার মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব, হলে ভালো, কিন্তু আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। ইউসুফ আলী, মাইটিভি নিউজ ডেস্ক।
বিএনপির মতো জামায়াত ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। ২৪-এর অভ্যুত্থানে নিহতদের জাতির বীর হিসাবে স্বীকৃতি চান তিনি। বলেন, ৭১-এ জামায়াত ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাওয়া হবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। বিএনপিকে কোর্ট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তো ক্লিয়ার। আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ যে নিজেরাই দুইবার নিষিদ্ধ করেছে। একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে, সাথে আওয়ামী লীগও নিষিদ্ধ, শেষ নাই, আমরাও নাই। দ্বিতীয়বার নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। সাবেক আইজিপি মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আনুষ্ঠানিকভাবে 8 কর্মকর্তাকে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হয়। আবু সাইদ অপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টের গণ আন্দোলন ও গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকে কাঁপিয়ে দেয় পুলিশের নির্মম বর্বরতা। আর এর মধ্যে জড়িত পুলিশের শীর্ষ 17 কর্মকর্তার বিরুদ্ধে গেল 27 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 8 পুলিশ কর্মকর্তাকে। একে একে ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এনটিসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা ও আবদুল্লাহিল কাফি। বেলা 11:20 শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। রাষ্ট্রপক্ষে আসামিদের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরাও। তবে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই-আগস্ট গণহত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলা তদন্ত শেষ করার সময় বেঁধে দেন আদালত। হাজির করা অভিযুক্তদের অপরাধ সম্পর্কে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। কথা ছিল পুলিশই জনতা আর জনতাই পুলিশ। আর তাই তো জুলাই-আগস্টে গণহত্যার কারণে এই পিজন ভ্যানে করেই 8 পুলিশ কর্মকর্তাকে বিচারের জন্য নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু প্রশ্ন হলো, যার মদদে এই গণহত্যা সংগঠিত হয়েছে তাকে কি এই পিজন ভ্যানে করে এনে বিচার করা সম্ভব? সেই প্রশ্ন এখন পুরো দেশবাসীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিন এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের 3 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ 8 জনকে। সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর আনিসুল হকের 10 দিন এবং ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 দিন ও জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে, তবে অন্যান্য আইনে বহাল থাকবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করেন। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, পুলিশ প্রধান হিসাবে বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার হিসাবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা করেন তিনি। মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ভিসা সংকট রয়েছে বিষয়টি স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে এবং সমাধানের চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিচারিত শেষ হয় না, শাস্তি পাবে কিভাবে? তবে বিভিন্ন বাহিনী কেউ কেউ গ্রেফতার হয়েছে, এটা আপনার প্রসিকিউশন টিমকে বলে এক্সাক্ট ফিগারটা জানতে পারবেন। তবে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা কর্মচারী পর্যায়ে কেউ কেউ গ্রেফতার হয়েছে, এটুকু আমি জানি। অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল 11:30টায় চিকিৎসার উদ্দেশ্যে তিনি বিমান বাংলাদেশ ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তাকে বিদায় জানান। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার বদরুল আলম জানান, রোবোটিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের জন্য মোহাম্মদ মুরাদ ইসলামকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাস প্রশ্বাসের জন্য সামনের দিকে আমরা ওটা ট্রাকিওস্টোমি বলি, তবে একটা রাস্তা করে দেওয়া আছে। এটা থাকলেও কথা বলতে পারে না, তবে সে আকার ইঙ্গিতে যোগাযোগ করতে পারে মিনিমাম একটা লেভেলে। আমরা মেইনলি তাকে পাঠাচ্ছি তার ফিজিওথেরাপির জন্য। আমাদের যে দেশে যে মানে ফিজিওথেরাপি আছে তার চেয়ে বেশি মডার্ন, যেটাকে আমরা রোবোটিক থেরাপি বলি, সেটার জন্য আমরা পাঠাচ্ছি। আপনি হয়তো জানেন যে এর আগে আমরা আরও 5 জনকে পাঠিয়েছি। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। বুধবার বিকেল 3:15টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে গেলেও এখন উত্তেজনা বিরাজ করছে। তবে বিকেল 5:30টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এ সময় কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের লক্ষ্য করে বেশ কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পরে ক্যাম্পাসে পুলিশ ও সেনাবাহিনীর প্রবেশ নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানালে সেনাবাহিনীর সদস্যরা বাইরে চলে আসেন। জানা গেছে, ঢাকা কলেজের বাসে সিটি কলেজের হামলার জেরে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। 2 কলেজের অধ্যক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নজমুল হাসান। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা নিরসনে রাস্তার সক্ষমতা বিবেচনায় অটোরিকশা বন্ধ অত্যাবশ্যকীয় হলেও ধরাবাঁধা সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের উদ্যোগ নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা চালকরা। নুসরাত শারমিনের রিপোর্ট। আমি এই এক রিক্সা চালাই 4-5 জন আমি চালাই, বাচ্চার লেখাপড়াও করাই। তা আমরা যদি না খেয়ে থাকি তাহলে আমরা তো সেই রকম ভাবে আন্দোলন করবো, হয় বাঁচবো নাহলে মরবো। এমন আক্ষেপ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এক রিকশা চালকের। জানান, বিকল্প কর্মসংস্থান তৈরি না করলে কোনোভাবেই মানবেন না হাইকোর্টের নির্দেশনা। 3 দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা একেবারেই বন্ধ করে দেওয়া হলে সরকারকে তার আগে অবশ্যই সকল চালককে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলে জানান বিক্ষুব্ধ চালকরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বৃদ্ধ লোকেরা কি করে খাবো? যুবক যে ছেলেগুলা রিকশা চালাতে, ওরা তাও পা রিকশা চালিয়ে খেতে পারবে, আর আমরা তো পা রিকশা চালাতে পারবো না। আমাকে তো চলার মতো একটা তো ব্যবস্থা লাগবে। এখন আমরা কি করব সেটা তো সরকার জানে, ঠিক আছে, কারণ আমরা তো চলতে হবে, আমাদের তো বউবিটি আছে, আমরা তো সংসার চালাতে হবে।
আমরা আমাদের একটা চাকরি বাকরি দিতে হবে যদি অটো বন্ধ করে দেয়। বিগত ৩ মাসে ১,৩৩,০০০ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তা নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানান ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান। সেই সাথে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা ২২ সেপ্টেম্বর থেকে এটা কাজ শুরু করছি। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের কাজটা আরও হয়তো আমরা একটু কঠোর হব। আমি কাজ করছি, বাকিটা হলো সবার সর্বাত্মক সহযোগিতা লাগবে। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমরা এই কাজটা করছি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রতিদিন কমপক্ষে ৮৩ সর্বোচ্চ ১১০টা পয়েন্টে আমাদের এই অভিযানটা চলে। হাইকোর্ট নির্দেশনা দিয়ে ৩ দিন পরে আমরা চেষ্টা করব ৩ দিন না পারলে ১ দিনের মধ্যে এটা কন্ট্রোল করব। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন, দুর্ঘটনা নিরসনে রাস্তার সক্ষমতা বিবেচনায় অটোরিকশা বন্ধ করা অত্যাবশ্যকীয় হলেও ধরাবাঁধা সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে এদের অপসারণের পরামর্শ তার। এই ব্যাটারি চালিত রিক্সা এটা কিন্তু রাতারাতি যে ওহিনাজিলের মতন সড়কে নেমেছে তা না। ২০০৩-০৪-এর পর থেকেই কিন্তু এই ধরনের অবৈধ আমি বলবো যানবাহন যাদের রুট পারমিট নাই, চালকের প্রশিক্ষণ নাই, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা কিন্তু সড়কে বাড়ছিল। তখনই আসলে আমাদের টেক কেয়ার করা উচিত ছিল, কিন্তু আমরা তখন যত্নবান হইনি। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু কৌশলী হতে হবে। যে সংখ্যা এখন দাঁড়িয়ে আছে চাইলেই কিন্তু আমরা রাতারাতি এটাকে কমাতে পারবো না। এটা অনেকটা আমি বলবো রিভার্স গিয়ারে আমাদের ধীরে ধীরে সংখ্যাটাকে কমিয়ে আনতে হবে। হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করে ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। হরহামেশাই ঘটাচ্ছে নানা ধরনের দুর্ঘটনা। ৩ দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশনা ফলপ্রসূ করতে ১১টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন এটি এখন সময়ের দাবি হলেও ৩ দিনের মধ্যে নির্মূল করা একেবারেই অসম্ভব। প্রয়োজন সঠিক পরিকল্পনার সাথে তার বাস্তবায়ন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব গণমাধ্যম চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে। তিনি বলেন, গণমাধ্যমে গত ১৬ বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্স প্রমাণ ধরে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটা ধরে ধরে পদক্ষেপ নেবে সরকার। ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক। এইটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সকাল 11:30টার দিকে টিএসসি থেকে ফ্যাসিবাদের কফিন মিছিল শীর্ষক ব্যানারে এই মিছিল শুরু হয়। মিছিলটি পরে রোকেয়া হলের সামনে গিয়ে কলা ভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয়। এ সময় উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া জনসম্মুখে আনার দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে 7 কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কিনা সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেয়া যায় সেজন্য কমিটি করা হয়েছে। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানে কি নাম হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এমআইটিও ইনস্টিটিউট না, কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তার সেটা তোমরাই ঠিক করবে। তাদের কয়দিনে রিপোর্ট দিচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, তাদেরকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সময়েও তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো যেন দূর করার জন্য তারা সচেষ্ট হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালন সহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন
53তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এ সময় 53তম ব্যাচের শিক্ষার্থীরা সকালে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 8 দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ করে অবস্থান নিয়ে 8 দফা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করেন। শ্রমিকরা জানায়, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো বুধবার সকাল 9টা থেকে গাজীপুর মহানগরীর সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা পাশের চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। তারা বলেন, মঙ্গলবার তাদের আন্দোলনের সময় সেনাবাহিনী ও শিল্প পুলিশ আজ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছিল। সেই কথা অনুযায়ী তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করছেন।